শ্রোতা বন্ধু, আপনাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। শুরু করছি বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান আমরাই সেরা। আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আমাদের এই বিতর্ক অনুষ্ঠান। শ্রোতা, আজ আমাদের বিতর্কের দ্বিতীয় সেমিফাইনাল। আজ বিতর্কের বিষয় শক্তিশালী স্থানীয় সরকারই হতে পারে জাতীয় উন্নয়নের চাবিকাঠি। বিষয়টির পক্ষে বলবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিপক্ষে রাজশাহী কলেজ। স্বাগত দুটি দলের তার্কিক বন্ধুদের। শ্রোতাবন্ধু, সনাতন পদ্ধতির এই বিতর্ক অনুষ্ঠানে সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত উপসচিব জনাব শাহানা আক্তার জাহান, উপপরিচালক কৃষি বিপণন অধিদপ্তর রাজশাহী। আমাদের সঙ্গে আছেন জনাব মোহাম্মদ আজমাইনী আকিন সৃজন, সহকারী অধ্যাপক সিএসসি বিভাগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট। এবং আছেন অনুষ্ঠানটির মডারেটর বিচারক, বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মনিরুল হাসান। এই অনুষ্ঠানটির প্রযোজক মোহাম্মদ মাসুম পারভেজ। আমরাই সেরা অনুষ্ঠানটির সঞ্চালনায় আব্দুর রহমান মাসুম। প্রথমেই বিতর্ক প্রতিযোগিতার সংক্ষিপ্ত নিয়মকানুন সম্পর্কে বলছেন সম্মানিত বিচারক ও মডারেটর মোহাম্মদ মনিরুল হাসান। সুপ্রিয় বিতার্কিকবৃন্দ, বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের আজকের এই আয়োজনে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিতর্কের বিষয় শক্তিশালী স্থানীয় সরকারই হতে পারে জাতীয় উন্নয়নের চাবিকাঠি। আজকে আমরা উপভোগ করব আমরাই সেরা অনুষ্ঠানের দ্বিতীয় সেমিফাইনাল। আজকে তোমরা দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছ। পক্ষ দল রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিপক্ষ দল রাজশাহী কলেজ। সুপ্রিয় বিতার্কিকবৃন্দ, আমাদের আজকের যে বিতর্ক সেটি মূল্যায়ন করা হবে মোট 3টি সেগমেন্টে: উচ্চারণ 10, তথ্য উপাত্ত উপস্থাপনা 10 এবং যুক্তিখণ্ডন পর্বে 10। সর্বমোট 30 নম্বরের মধ্যে তোমরা বিতর্ক করবে। এছাড়াও যুক্তিখণ্ডন পর্বে দলনেতা অতিরিক্ত 10 নম্বরের যুক্তিখণ্ডন করতে পারবে। সেক্ষেত্রে এই 10 নম্বর ব্যক্তিগত নাম্বারের সাথে যুক্ত না হয়ে দলীয় নাম্বারের সাথে যুক্ত হবে। প্রতি বিতর্কিক তোমরা 3 মিনিট করে সময় পাবে। দ্বিতীয় মিনিটে প্রথম সতর্ক সংকেত এবং তৃতীয় মিনিটে চূড়ান্ত সতর্ক সংকেত দেওয়া হবে। এছাড়াও যুক্তিখণ্ডন পর্বে 1.5 মিনিটে প্রথম সতর্ক সংকেত এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সতর্ক সংকেত দেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাশে টাইম কিপার রয়েছে। তোমরা বিতর্ক করার মধ্যে তার দিকে একটু খেয়াল রাখবে। তো প্রিয় বিতার্কিকবৃন্দ, আশা করি তোমরা তোমাদের সর্বোচ্চ মেধা, দক্ষতা, যোগ্যতা দিয়ে বিতর্ক করবে এবং আমাদের আজকের বিতর্কটি অত্যন্ত উপভোগ্য হবে। চলো শুরু করা যাক। চলুন প্রিয় শ্রোতা, যাওয়া যাক বিতর্কের মূল আয়োজনে। প্রথমে পক্ষ দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বক্তা জান্নাতুল ফেরদৌস পিউ। আমন্ত্রণ জানাচ্ছি তাকে। উদ্ভূত পরিস্থিতি দাঁড়িয়ে বাংলাদেশের জন্য এখন সবথেকে বড় সময়ের দাবি তৃণমূল থেকে একটি শক্তিশালী এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে বিতর্কের বিষয়টি নির্ধারিত হয়েছে শক্তিশালী স্থানীয় সরকারই হতে পারে জাতীয় উন্নয়নের চাবিকাঠি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে এই মঞ্চে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। কালক্ষেপণ না করে চলে যাচ্ছি সরাসরি সংজ্ঞায়নে। শক্তিশালী বলতে বোঝাচ্ছি সৎ, নিরপেক্ষ, নির্বাচিত একটি সরকার ব্যবস্থা যার প্রায়োগিক কার্যকারিতা বেশি। স্থানীয় বলতে বোঝাচ্ছি কোনো নির্দিষ্ট স্থান বা এলাকা সংক্রান্ত। সরকার বলতে বোঝাচ্ছি রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচিত ও নিযুক্ত কর্তৃপক্ষ। হতে পারে, সম্ভাবনা আছে বা হতে সম্ভব। জাতীয় বলতে সমগ্র জাতি সম্পর্কিত। উন্নয়ন বলতে বোঝাচ্ছি অগ্রগতি ও উন্নতি। চাবিকাঠি বলতে বোঝাচ্ছি কোনো কিছুর মূল উপায় বা পদ্ধতি যা সমস্যা সমাধানের মূল উপকরণ। সম্মানিত মাননীয় মডারেটর, মানদণ্ডের উপর দাঁড়িয়ে আজকে যে যুক্তিগুলো স্থাপন করতে যাচ্ছি। মাননীয় মডারেটর, প্রথমত দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সম্পদের সুষ্ঠু ব্যবহার। দ্বিতীয়ত জনগণের অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধান করা। তৃতীয়ত দুর্নীতি হ্রাস করা এবং অর্থনৈতিক উন্নয়ন করা। চতুর্থত সেবার মান উন্নয়ন এবং পরিবেশের মান উন্নয়ন ও সংরক্ষণ করা। পঞ্চমত দেখতে গেলে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সামাজিক সমতা নিশ্চিতকরণ। অতঃপর যুব উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন। অতঃপর দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সর্বশেষ সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ। মাননীয় মডারেটর, সর্বশেষ থেকে শুরু করছি।
সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে যদি আপনি দেখতে চান খাগড়াছড়ির নীলদীঘা গ্রামের দিক তাকান, তাহলে তাদের যে সামাজিক নিরাপত্তার বিষয় এবং ঢাকার সামাজিক নিরাপত্তার বিষয় বা কক্সবাজারের সামাজিক নিরাপত্তা ঠিক এক জায়গায় না। তাদের জাতিগত বা তাদের সেখানকার মানুষজনের যে বৈচিত্র্য, সেখানটাতে তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ করা আলাদা একটি বিষয়, এবং সেই জায়গা থেকে সেইখানের জনগণই ভালো জানে যে তাদের এলাকায় কী ধরনের সামাজিক নিরাপত্তা প্রয়োজন বা কোন জায়গাগুলোতে সামাজিক নিরাপত্তার প্রয়োজন। অথবা যখন আমরা দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে জলবায়ুর পরিবর্তন ও মোকাবেলা, মাননীয় মডারেটর, আপনি যদি সুন্দরবনের দিকে তাকান, সেখানকার জনগণই বলতে পারবে যে সেখানে কোন ধরনের গাছগুলো লাগাতে হবে, সেখানে কোন জায়গায় কিভাবে দুর্যোগগুলো মোকাবেলা করতে হবে। সেখানে কেন্দ্রীয় সরকার কাজটা যত দীর্ঘস্থায়ী সময়ের ভিতরে করতে পারবে, কিন্তু স্থানীয় সরকার সেই কাজটি খুবই দ্রুত সময়ের ভিতরে এবং সেখানকার জনগণ যত বেশি এটির ভিতরে অংশগ্রহণ করবে তত বেশি ওই কাজটা সহজতরভাবে করা যাবে। মাননীয় মডারেটর, শিক্ষা ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে সামাজিক সমতা নিশ্চিতকরণ। মাননীয় মডারেটর, দেখেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন যখন বা সামাজিক উন্নয়ন যখন আপনি করতে যাবেন, অবশ্যই আপনার জনগণের অংশগ্রহণটা সব থেকে বেশি জরুরি। এবং যখন আপনার একটি শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা থাকবে এবং তাদের মাধ্যমে আপনি একটি প্রত্যক্ষ অংশগ্রহণ পাবেন, এবং সেটি জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ আসলে আপনার কেন্দ্রীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায়ে সম্ভব। ধন্যবাদ, নমস্কার, শেষ করছি। এবার বলছেন বিপক্ষ দল রাজশাহী কলেজের প্রথম বক্তা নূর শামীম। ধন্যবাদ মাননীয় মডারেটর। বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শক্তিশালী স্থানীয় সরকারই হতে পারে জাতীয় উন্নয়নের চাবিকাঠি। আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি, এবং বিপক্ষ থেকে আমরা মনে করি যে শক্তিশালী স্থানীয় সরকারই নয়, বরং শক্তিশালী কেন্দ্রীয় সরকারই হতে পারে জাতীয় উন্নয়নের চাবিকাঠি। আজকের বিতর্কের বিষয়ে যে শব্দ বা প্রবঞ্চগুলো সংজ্ঞায়নের দাবি রাখে সেগুলো হচ্ছে স্থানীয় সরকার, জাতীয় উন্নয়ন এবং চাবিকাঠি। স্থানীয় সরকার বলতে আসলে আমরা কি বুঝি? বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 59 এবং 60 মোতাবেক রাষ্ট্রের সুষ্ঠু শাসনকার্য পরিচালনায় সর্বনিম্ন স্তরের নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে শাসনভার প্রদান এবং প্রশাসনের একাংশে স্থানীয় শাসনের ভার প্রদান করা হবে, স্থানীয় সরকার হিসেবে পরিচিত হবে, এবং স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের নিকট দায়বদ্ধ থাকবে এবং সংসদ প্রণীত সংবিধান অনুযায়ী আইন পরিচালিত হবে। এবং যেহেতু শক্তিশালী শব্দটি আছে, শক্তিশালী স্থানীয় সরকার বলতে আমরা কি বোঝাই? শক্তিশালী স্থানীয় সরকার বলতে আমরা সেই স্থানীয় সরকারকে বোঝাই যা রাজনৈতিক, আর্থসামাজিক, বিচার এবং নির্বাহী সকল ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত এবং স্বয়ংসম্পূর্ণভাবে নাগরিকের আইন অনুযায়ী অধিকার এবং সেবা প্রদানে ভূমিকা পালন করে থাকবে। এখন যদি আসি জাতীয় উন্নয়নের দিকে, জাতীয় উন্নয়ন বলতে আমরা নাগরিকের জীবনযাত্রার মান বৃদ্ধি, জাতীয় আয় বৃদ্ধি, বৃহৎ পরিসরে অবকাঠামোগত উন্নয়ন যেমন মেগা প্রকল্প, এবং পাশাপাশি বৈদেশিক সম্পর্ক বজায় রাখা যেমন ঋণ, বাণিজ্য এবং বিভিন্ন ধরনের চুক্তি, এবং সর্বোপরি সমন্বয়, সাম্য ও রাষ্ট্রীয় আর্থসামাজিক ভারসাম্য নিশ্চিত করা। আরও একটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে চাবিকাঠি। চাবিকাঠি বলতে জাতীয় উন্নয়ন বাস্তবায়নের মূল উপাদান হিসেবে বোঝানো হয়েছে, এবং আজকের বিতর্কের বিষয়ে স্থানীয় সরকারের সাথে একটি প্রত্যয় যুক্ত আছে, এবং এই প্রত্যয় দ্বারা স্থানীয় সরকারকেই জাতীয় উন্নয়নের মূল উপাদান হিসেবে গণ্য করা হয়েছে। কিন্তু আমরা বিপক্ষ দল থেকে মনে করি যে শক্তিশালী স্থানীয় সরকার জাতীয় উন্নয়নের চাবিকাঠি হতে পারে না। এর জন্য 3টি কারণ রয়েছে। প্রথমত, কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীলতা, দ্বিতীয়ত পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকা, এবং তৃতীয়ত বা সর্বশেষ হলো রাজনৈতিক পক্ষপাতিত্বতা। এখন যদি আমরা লক্ষ্য করি যে শক্তিশালী কেন্দ্রীয় সরকারটা আসলে কি এবং কিভাবে শক্তিশালী কেন্দ্রীয় সরকার জাতীয় উন্নয়নে চাবিকাঠি হিসেবে ভূমিকা পালন করতে পারে। শক্তিশালী কেন্দ্রীয় সরকার হচ্ছে সেই সরকার যা কোনো একটি একক রাষ্ট্রের ওপর নিয়ন্ত্রণকারী ক্ষমতা, যা নাগরিকদের জীবনযাত্রার মান বৃদ্ধি করে এবং জাতীয় আয় বৃদ্ধি করে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে, এবং বিভিন্ন ধরনের বৈদেশিক সম্পর্ক রক্ষা এবং সর্বোপরি জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছতার মাধ্যমে দেশ পরিচালনায় ভূমিকা রাখে। মাননীয় মডারেটর, একটি জিনিস লক্ষ্য করেন যে একটি স্থানীয় সরকার স্থানীয় পর্যায়ে কাজ করে, কিন্তু আজকে পক্ষ দলকে প্রমাণ করে দিয়ে যেতে হবে যে কিভাবে এটি জাতীয় পর্যায়ের উন্নয়নে এটি অংশগ্রহণ করতে পারে। আমরা মনে করি যে শক্তিশালী কেন্দ্রীয় সরকার মূলত দুইভাবে জাতীয় উন্নয়নের চাবিকাঠি হতে পারে। প্রথমত, শক্তিশালী কেন্দ্রীয় সরকারই পারে শক্তিশালী স্থানীয় সরকার তৈরি করতে, এবং দ্বিতীয়ত স্থানীয় সরকারের এখতিয়ার বহির্ভূত ক্ষেত্রসমূহ শক্তিশালীকরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই দুইটি ক্ষেত্র যদি ব্যাখ্যায় আসি, প্রথমে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে স্থানীয় সরকারের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, এবং এই সীমাবদ্ধতাগুলো দূরীকরণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার। এছাড়াও বৈদেশিক লেনদেন, প্রতিরক্ষা, কাঁচামাল আমদানি, কূটনৈতিক সম্পর্ক রক্ষা, মেগা প্রকল্প ইত্যাদি সকল ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে কেন্দ্রীয় সরকার। সুতরাং আমরা বিশ্বাস করি যে স্থানীয় সরকার নয়, বরং শক্তিশালী কেন্দ্রীয় সরকারই হতে পারে জাতীয় উন্নয়নের চাবিকাঠি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবার
পক্ষের দ্বিতীয় বক্তা নিশাদ ইসলাম। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্কের বিষয় আজকে বুঝতে ভুল করেছে আমাদের বিপক্ষের দলের নেতা। তারা বোঝানোর চেষ্টা করছে যে আমরা শক্তিশালী সরকার, শুধুমাত্র শক্তিশালী সরকার একাই উন্নয়ন করে দেবে, এটা বোঝানোর চেষ্টা করছে। আমরা কিন্তু তা বলিনি। আমরা বলছি উন্নয়নের চাবিকাঠি। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যখন আমরা বলি নামাজ বেহেশতের চাবিকাঠি, তার মানে কি আমরা এটা বোঝানোর চেষ্টা করি কিনা যে শুধুমাত্র নামাজ পড়লেই একজন মানুষ বেহেশতে চলে যাবে? আমরা কিন্তু তা বলি না মডারেটর। আমরা বলার চেষ্টা করি যে অন্য সকল বিষয়ের সাথে নামাজও দরকার। তেমনভাবে আমরা বলছি যে কেন্দ্রীয় সরকার তো অবশ্যই দরকার, কিন্তু উন্নয়নের চাবিকাঠি হিসাবে অর্থাৎ মূল উপায় হিসাবে আমাদের স্থানীয় সরকারটা দরকার। কেন এটা বলার চেষ্টা করতে, সেটা বোঝার জন্য আমাদের আজকে কিছু তথ্যসূত্র দেখতে হবে। দেখার চেষ্টা করুন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্মার্ট স্কুল প্রকল্পের আন্ডারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা যে প্রকল্প বাস্তবায়ন করেছে সেখানে 25% পাস হার বৃদ্ধি পেয়েছে। আপনি যদি দেখেন খুলনা সিটি কর্পোরেশনে, সেখানে টেলিমেডিসিন সেবা চালু করার পর সেখানে আঞ্চলিক যে প্রাথমিক সেবা গ্রহণের হার সেটা 30% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ শিক্ষা এবং স্বাস্থ্য খাত উন্নয়নে আঞ্চলিক সরকারগুলোর মাধ্যমে বিপ্লব আনা সম্ভব। এরপরে আসে আমরা অবকাঠামোতে। অবকাঠামোর ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ হলো আমাদের রাজশাহী। আপনি যদি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যে শহর উন্নয়ন প্রতিবেদন 2021 লক্ষ্য করেন, আপনি দেখতে পারবেন 2021 সালের রাজশাহী সিটি কর্পোরেশন স্মার্ট সিটি প্রকল্পের আওতায় যানজট 25% কমেছে এবং বাসযোগ্যতা 30% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ অবকাঠামোতে যুগান্তর ঘটানো সম্ভব। আপনি যদি দেখেন অর্থনৈতিক বিপ্লবের ক্ষেত্রে, তাহলে দিনাজপুরে কৃষিজ উৎপাদন 20% বৃদ্ধি পেয়েছে এবং গাজীপুরে নারায়ণগঞ্জের যে শিল্প বিপ্লব ঘটেছে সেখানে স্থানীয় সরকারের যথাযথ এবং একদম প্রত্যক্ষ অবদান ছিল। অর্থাৎ কি অর্থনৈতিক বিপ্লব আনা সম্ভব। এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি আপনার সামাজিক বিপ্লবের ক্ষেত্রে অর্থাৎ সিরাজগঞ্জে সমন্বিত সামাজিক নিরাপত্তায় আওতায় দারিদ্রতা কমেছে 15%। এইটা আমি বলছি সামাজিক কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী। তার মানে কি, মানে আমি বোঝানোর চেষ্টা করছি আপনার যে শিক্ষা এবং স্বাস্থ্য অর্থাৎ সেবা খাত থেকে শুরু করে অবকাঠামো খাত থেকে শুরু করে কৃষি শিল্প থেকে অর্থনীতি পর্যন্ত সামাজিক নিরাপত্তা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে সরকার বাজেট বরাদ্দ করতে পারে, কিন্তু এই বাজেটে যথাযথ বাস্তবায়ন হবে কিনা এইটা দেখার দায়িত্ব স্থানীয় সরকারের। এবং কেন এটা দায়িত্ব সেটা বোঝার চেষ্টা করুন। পরিকল্পনা গৃহীত হয় সরকার থেকে, কিন্তু সেটা বাস্তবায়িত হয় না। আপনি দেখবেন যে 2023-24 সালের যে বাজেট ছিল, উন্নয়ন বাজেট, তার 31% অব্যয়িত রয়েছে, অর্থাৎ ব্যয়ই করা হয় নাই। এবং সেই যেটুকু শতাংশ ব্যয় করা হয়েছে তার মধ্যে মাননীয় স্পিকার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তথ্য অনুযায়ী 46% দুর্নীতি হয়েছে। তার মানে কি, তার মানে আপনার কেন্দ্রীয় সরকার বাজেট দিচ্ছে কিন্তু সেই বাজেটের 30% ব্যয় হচ্ছে না এবং যতটুকু ব্যয় হচ্ছে তার মধ্যে অর্ধেক দুর্নীতি। তাহলে বোঝার চেষ্টা করুন এই অবস্থায় যদি এত একটা উন্নয়ন প্রকল্প যেগুলোর উদাহরণ আমি আপনাকে দিলাম সেগুলো সংগঠন করা সম্ভব, তাহলে বাংলাদেশে 4578টা ইউনিয়ন পরিষদ যেই মুহূর্তে সৎ হয়ে যাবে, যেই মুহূর্তে নির্বাচিত এবং জবাবদিহিতামূলক হয়ে যাবে, যেই মুহূর্তে প্রায়োগিকভাবে তাদের কার্যকারিতা বৃদ্ধি পাবে, তার মানে তৃণমূলে কি পরিমাণ উন্নয়ন সাধন হবে। আমরা বলিনি কেন্দ্রীয় সরকারকে বাদ দিয়ে দিব, আমরা বলেছি কেন্দ্রীয় সরকার আপনাকে যে বাজেট দিবে সেই বাজেট যে পরিকল্পনা দিবে সেই পরিকল্পনাতে কেন্দ্রীয় সরকার বাধ্য, কারণ তারা নির্বাচিত, অন্যথায় জনগণ তাদেরকে ভোট দিবে না। কিন্তু এই যে বাজেট, এই যে পরিকল্পনা সুষ্ঠু বাস্তবায়ন যদি করতে পারেন তাহলেই তো আপনার দেশের উন্নয়ন হবে। পরিকল্পনার বাস্তবায়ন কখন করতে পারেন? যখন স্থানীয় সরকার শক্তিশালী হবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিজ্ঞ বিচারক। এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সাবিত বিন আলম। বাংলাদেশ কেন্দ্রীয় সরকারের আওতাধীন 43টা মন্ত্রণালয় রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে স্থানীয় সরকার বিভাগ। আমরা বিশ্বাস করি আমার যদি কেন্দ্রীয় সরকারটা শক্তিশালী হয়, খুব স্বাভাবিকভাবে আমার স্থানীয় সরকারটাও শক্তিশালী হয়ে যাবে। আজকে পক্ষ দল থেকে প্রথম একটা কথা এসেছিল যে আমার এখানে দুর্নীতির কারণে নাকি এই অর্থের যথাযথ ব্যবহার হচ্ছে না। কিন্তু প্রশ্নটা এখানে এক, যদি আপনার এই অর্থ বরাদ্দের পরিমাণটা কমায় দেওয়া হয়, এই অর্থ মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকার ইতোমধ্যেই 50,000 কোটি টাকার যেই বরাদ্দ করা হয়েছিল স্থানীয় সরকারের জন্য সেটা কমিয়ে 46,000 কোটি টাকায় নামিয়েছে। অর্থাৎ আপনার যদি অর্থ বরাদ্দের মোট পরিমাণে যদি কমায় নিয়ে আসে তাহলে আপনি উন্নয়ন সাধন করবেন কীভাবে? দ্বিতীয়ত, আজকে তারা বললেন দুর্নীতির কথা। এই দুর্নীতির নিয়ন্ত্রণটা দিন শেষে কোথা থেকে করা হয়? কেন্দ্রীয় সরকার থেকে। আজকে যদি দুর্নীতির নিয়ন্ত্রণটা কেন্দ্রীয় সরকার থেকে নাই আসে তাহলে কি করে আপনারা শক্তিশালী স্থানীয় সরকার গঠন করবেন? মাননীয় মডারেটর, আজকে একটা জিনিস চিন্তা করার বিষয় যে আজকে আমরা যখন এই ধরনের স্থানীয় সরকারের যে সীমাবদ্ধতার কথা বলছি, যে তারা আজকে অর্থনৈতিকভাবে সীমাবদ্ধ বা সংকট রয়েছে, এই সীমাবদ্ধতাগুলো সমাধান করার উপায় কি? আমার কেন্দ্রীয় সরকারটাকে শক্তিশালী করতে হবে। কারণ কি, একটা জিনিস মাথায় রাখতে হবে, স্থানীয় সরকারের টাকা দিয়ে আজকে আমার দেশের উন্নয়ন, সর্বোপরি জাতীয় উন্নয়ন সাধিত হয় না। কিভাবে? আজকে যখন দেখতে পাচ্ছি যে মাত্র 46,000 কোটি টাকা তাদের জন্য বরাদ্দ করা হচ্ছে, সেখানে কিনা আমার আরএমজি সেক্টর থেকে প্রায় $4.2 বিলিয়ন শুধুমাত্র আমার রপ্তানি আয় থেকে চলে আসছে, যেটা আমার রপ্তানি আয়ের 41%। অর্থাৎ আজকে যে যেমন যে বৈদেশিক যে মুদ্রাটা অর্জন করছে, যে লেনদেনটা হচ্ছে, তাদের কাছে একটা প্রশ্ন থেকে গেল,
আজকে নারায়ণগঞ্জের স্থানীয় সরকারের পক্ষে কি এই সামর্থ্যটুকু আছে ইউএসএ বা ইউরোপীয় ইউনিয়নের সাথে এরকম কূটনৈতিক সম্পর্ক গঠন করা, তাদের লেনদেনের পরিমাণটা আরো বাড়ানো? উত্তর দিয়ে যাবেন। যদি আজকে তারা এই জিনিসটা দেখায় না যেতে পারে, তাহলে আজকে বুঝতে হবে স্থানীয় সরকারের মধ্যে এই সামর্থ্যটুকু নাই যে তারা তাদের উন্নয়নটা সাধন করতে পারে। বরং আমরা বিশ্বাস করি একটি কেন্দ্রীয় সরকার, বরং একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার তাদের লেনদেনটা আরো বেশি বৃদ্ধি করার মাধ্যমে, তাদের আয়ের পরিমাণটা বৃদ্ধি করার মাধ্যমে, সেই আয়ের টাকায় যখন তারা আজকে স্থানীয় সরকারে দিচ্ছে, তখন তাদের অবকাঠামোগত উন্নয়ন হতে, তারা যে শিক্ষার কথা বললেন, শিক্ষার যে অবকাঠামোগত উন্নয়ন সেই টাকা থেকে হচ্ছে। আজকে তারা যে সকল উন্নয়ন বা সেবা খাতগুলোর কথা বলছে, সেই সেবা খাতগুলোর উন্নয়নের কথা বলছে। তারা আজকে এটাও বলে গেলেন যে রাজশাহী শহরে নাকি জ্যাম 25% কমছে। এখনো 0 পয়েন্টে যদি আমি যাই, আধা ঘন্টা জ্যাম আমাকে বসে থেকে রাজশাহী কলেজে আসা লাগে। মাননীয় মডারেটর, আজকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার দেশের প্রতিরক্ষা সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয় শক্তিশালী আমার কেন্দ্রীয় সরকারের কারণে। আজকে যখন আমার কেন্দ্রীয় সরকার শক্তিশালী, আমার প্রতিরক্ষা সর্বোত্তম। আজকে তাদেরকে একটা প্রশ্ন করে যাই, যদি আজকে আমার দুর্বল একটা কেন্দ্রীয় সরকার থাকতো, তাদের এই শক্তিশালী স্থানীয় সরকার দেওয়া 32টা সীমান্তবর্তী জেলায় কি তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারতো? যদি এটার উত্তর হ্যাঁ বলে, তাহলে আমার প্রশ্ন, 1996 সালে যখন পার্বত্য চট্টগ্রামের কাছে তাদের স্থানীয় সরকারের ক্ষমতা হস্তান্তর করা হয়, তারপরও কেন সেখানে সেনা মোতায়েন আছে? কেন? কারণ সেখানে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত হস্তক্ষেপ করেনি। তাই আজকে যদি আমার একটা শক্তিশালী কেন্দ্রীয় সরকার হতো, তাদের এই নিরাপত্তা নিশ্চিত সম্ভব হতো। আমরা বিশ্বাস করি আমাদের চাল থেকে শুরু করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য যে ইউরেনিয়াম, এই প্রত্যেকটা জিনিস আমদানি করা হয় বাইরে থেকে। টাকাটা সে কোত্থেকে? মাননীয় সভাপতি, সব আসে আমার কেন্দ্রীয় সরকার শক্তিশালীকরণের মাধ্যমে। এই প্রত্যেকটা জায়গা থেকে আমার অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। এবং দিন শেষে আমরা আজকে বলতে পারি যে আজকে শুধুমাত্র স্থানীয় সরকার শক্তিশালী হলেও তার মধ্যে সীমাবদ্ধতা থাকার কারণে তাকে কখনোই আমরা প্রত্যয় যুক্ত করে বলতে পারি না। এটাই মূল কারণ। ধন্যবাদ। এবার পক্ষের তৃতীয় বক্তা দলনেতা সিফাত হোসেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথম যুক্তি থেকে আসি, তারা বললেন যে কেন্দ্র যদি শক্তিশালী হয়, আমাদের স্থানীয় সরকার সরাসরি শক্তিশালী হয়ে যাবে। সম্পূর্ণ ভুল কথা। কেন ভুল কথা? বাংলা সরকার একটা প্রকল্প নিয়েছিল যে যতগুলো উপজেলা পর্যায়ের ভূমি অফিস আছে, সবগুলো ভূমি অফিসের রোল মডেল চেঞ্জ হয়ে যাবে এবং সবগুলো ভূমি অফিস জনগণের মুখাপেক্ষী হবে এবং সবগুলো ভূমি অফিস দুর্নীতি বিরোধী কাজ করবে, 0 টলারেন্স থাকবে। তাহলে শুধুমাত্র রাজশাহীর পবার যে উপজেলা ভূমি অফিস আছে, ওই ভূমি অফিসে ওর যে কর্মকর্তা, শুধুমাত্র উনিই কেন পুরস্কারটা পেলেন? বা ওই পবা নিয়েই কেন এত কথা হলো? কেন বাংলাদেশের সবগুলো উপজেলার ভূমি অফিস নিয়ে কথা হলো না? এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি যে কেন্দ্র যদি 0 টলারেন্স নীতি নিয়েও থাকে, কিন্তু স্থানীয় সরকার যদি ঠিক না থাকে, তাহলে কেন্দ্র 64 জেলায় এবং আপনার 4578টা ইউনিয়নে এইভাবে স্বচ্ছতা নির্বাচন করতে পারে না। তাহলে আপনাকে এখানে বুঝতে হবে কি চাবি কাঠি কোনটা, মানে আপনার মাধ্যম কোনটা? আপনার মাধ্যম হচ্ছে স্থানীয় সরকার। এরপর তারা বললেন যে জাতীয় উন্নয়নে কেন্দ্রীয় সরকারকে বাদ দিয়ে আপনি কিভাবে কাজ করবেন। দেখেন, কেন্দ্রীয় সরকার 4578টা ইউনিয়নের আর্থসামাজিক অবস্থা কেন্দ্রে বসে বুঝতে পারবে না। প্রত্যেকটা ইউনিয়নের স্বাস্থ্যসেবার মানের কী কী কাজ করা দরকার, ওটা কেন্দ্রে বসে বুঝতে পারবে না। এবং একই সাথে শিক্ষার গুণগত মান ঢাকায় কীভাবে উন্নয়ন করতে হবে এবং ওই সাজেকে, যেখানে খুব প্রত্যন্ত অঞ্চল, ওইখানে কীভাবে উন্নয়ন করতে হবে, এই দুটো বিষয় যে আলাদা, এটি বোঝার একমাত্র মাধ্যম হচ্ছে স্থানীয় সরকার। এবং স্থানীয় সরকার আলাদাভাবে প্রকল্প ভিত্তিক ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কারণ কি? কারণ তারা বুঝতে পারে যে তাদের ওই অঞ্চলের জন্য কী কী দরকার। যেমন পৌরসভা দিয়ে যদি উদাহরণ দেই, রাজশাহী সিটি কর্পোরেশনের যে ট্যাক্স, ঢাকা সিটি কর্পোরেশনের ট্যাক্স কিন্তু একই না। এই যে আলাদা সিটি কর্পোরেশনের আলাদা আলাদা ট্যাক্স কিসের উপর নির্ভর করে? তারা তাদের নিজস্ব জনগণ আছে, জনগণের জীবনযাত্রার মান বুঝতে পারে। এই জন্য জীবনযাত্রার মান যেহেতু বুঝতে পারে, তাদের সাথে একই গতিতে এগিয়ে যেতে পারে। যদি রাজশাহী সিটি কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশনের মতো ট্যাক্স আরোপ করতো, তাহলে এই যে জনগণের সাথে এগিয়ে যাওয়া হতো না, জনগণের উপর করের বোঝা চাপানো হতো। এই জন্য স্থানীয় সরকারটা জরুরি। এরপরে আপনি দেখতে পারবেন যে কিছুদিন আগে আমরা একটা ভয়াবহ বন্যার মধ্য দিয়ে গেছি। এখন ভয়াবহ বন্যার মধ্য দিয়ে যাওয়ার সময় ফেনীতে যে বন্যা হয়েছে আর লালমনিরহাটে যে বন্যা হয়েছে, ওই দুই বন্যার পারিপার্শ্বিকতা কিন্তু ভিন্ন। এখন ফেনীর বন্যায় কীভাবে আমাকে রেসপন্স করতে হবে বা লালমনিরহাটের বন্যায় কীভাবে রেসপন্স করতে হবে, দুটো কিন্তু আলাদা। এবং এই জায়গাতে সবচেয়ে বেশি হেল্প আমাদের কাদের নিতে হবে? সবচেয়ে বেশি হেল্প নিতে হবে ওই স্থানীয় সরকারের জনগণদের। কারণ কি? কারণ তারা বুঝতে পারে যে ওইখানে কী কী দরকার, কী কী দরকার নাই। ঢাকায় বসে কিন্তু আমি বুঝবো না যে ফেনীর ওই যে ফুলগাজী উপজেলা, পরশুরাম উপজেলা কী দরকার। এখন আসি আর্থসামাজিক নিরাপত্তার বিষয়টা। খাগড়াছড়িতে যে ঘটনাগুলো ঘটলো, ওই খাগড়াছড়িতে ঘটনাগুলো ঘটতো না কখন? যদি শক্তিশালী স্থানীয় সরকার থাকতো। শক্তিশালী স্থানীয় সরকার থাকলে কি হতো? জনগণের সাথে ওই স্থানীয় সরকারের একটা কমিউনিকেশন থাকতো, একটা বোঝাপড়া থাকতো এবং তাদের যে
তথ্যগুলো মানে তারা কি চায় এবং তাদেরকে কি দিতে হবে ও নিরাপত্তা বিধান করতে পারতো। আমি ঢাকায় এসি রুমে বসে খাগড়াছড়ির দিঘিনালাতে কীরকম নিরাপত্তা বিধান করা দরকার সেটি কিন্তু আমরা বুঝতে পারবো না, সেটি ওই যে ওইখানে যারা বসেছেন তারা বুঝতে পারবে। তাহলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্র যেটা আমরা দিয়েছিলাম যে শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং একই সাথে কূটনৈতিক দিকও যদি আপনি মোকাবেলা করতে চান আপনাকে দেখতে হবে প্রত্যেকটা বর্ডার অঞ্চলের ওই জায়গার আর্থসামাজিক উন্নয়ন কতটুকু এবং রপ্তানি কতটুকু, ওটা আপনাকে দেখতে হবে। ধন্যবাদ। এবার বিপক্ষের তৃতীয় বক্তা দলনেতা সুমাইয়া আনোয়ার পূর্ণা। ধন্যবাদ সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন তারা বন্যায় বর্তমান সময় ফেনীর আর লালমনিরহাটের একটা উদাহরণ দিয়ে গেলেন। আপনি যদি বর্তমান সময়ের পরিস্থিতির কথা বিবেচনা করেন তাহলে এই সময়ে ফেনীতে আসলে কোনো স্থানীয় সরকারি আসলে অবস্থান করে না, কারণ এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের যে স্থানীয় যেই সরকারগুলো ছিল অর্থাৎ মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান সকলকে প্রত্যাখ্যান করা হয়েছে। কিন্তু এই ক্রাইসিস মোমেন্টে অর্থাৎ এই সময়টিও আমরা কিভাবে আসলে আমরা এই জায়গা থেকে উত্তরণ করতে পেরেছি আমার কেন্দ্রীয় সরকারের যথাযথ পদক্ষেপের কারণে। মাননীয় মডারেটর লক্ষ্য করুন তারা আরো যে কথা বলছেন যে পবা ভূমি অফিসে আসলে আপনি জিরো টলারেন্স নীতি নেওয়ার পরেও আসলে সেই পবা ভূমি অফিসার কেন আসলে পুরস্কারটি পেল। এখানে হচ্ছে যে আপনার সেরাদের মধ্যেও সেরাটি থাকে, অর্থাৎ আপনি সবগুলো অফিসারেই যখন আপনি দুর্নীতিমুক্ত করে ফেলছেন একটি অঞ্চলকে মানুষকে আপনি আসলে তাদেরকে আরো অনুপ্রাণিত করার জন্য আপনি তাদেরকে আসলে সেরাদের সেরা নির্বাচনটি করেন। মাননীয় মডারেটর লক্ষ্য করুন তাদের প্রথম বক্তায় সেই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা বলে গিয়েছে স্থানীয় পর্যায়ে। এখন লক্ষ্য করুন যে বিগত যে শিক্ষানীতি ছিল সেই শিক্ষানীতিতে আপনি একটি স্থানীয় পর্যায়ে একটি স্কুল কলেজের আসলে শিক্ষা ব্যবস্থার জীবন উন্নয়ন করলেন, কিন্তু আপনার শিক্ষা নীতিতেই যেখানে জাতীয় পর্যায়ে সমস্যা, তাহলে আপনি শুধুমাত্র স্থানীয় পর্যায়ে আসলে শিক্ষার জীবন যে ব্যবস্থা সেটি উন্নয়ন করে আসলে কি লাভটি করবেন? উত্তর হচ্ছে কোনো লাভই হবে না। মাননীয় মডারেটর তারা বারবার ভুলে যাচ্ছে যে তারা বলছে যে আসলে আপনি কেন্দ্রীয় পর্যায়ে বসে কিভাবে করে আসলে খাগড়াছড়িতে কি লাগবে বা সীমান্তবর্তী অঞ্চলে কি লাগবে সেটি ভুলে যাচ্ছেন। মাননীয় মডারেটর আমরা কখনোই অস্বীকার করিনি যে স্থানীয় সরকারের একদমই গুরুত্ব নেই। স্থানীয় সরকার হচ্ছে ওই যে কেন্দ্রীয় সরকার, শক্তিশালী যে কেন্দ্রীয় সরকার সেটির একটি উপাদান হিসেবে বা অঙ্গ সংগঠন হিসেবে অবশ্যই কাজ করবে, কিন্তু যখন আপনি মূল উপাদান বলছেন তার মানে হচ্ছে জাতীয় উন্নয়ন থেকে আপনি যদি হচ্ছে শুধুমাত্র এই শক্তিশালী স্থানীয় সরকারকে আপনি বাদ দিয়ে দেন তাহলে জাতীয় উন্নয়নের যে ধারাটি সেটি একদম বন্ধ হয়ে যাবে। আমরা সেই বন্ধ হয়ে যাওয়ার জায়গাটিতে বিতর্ক করছি। মাননীয় মডারেটর আমরা বলছি যে আপনার সবচেয়ে প্রথমে যেটি দরকার সেটি হচ্ছে স্থানীয় সরকারের থেকেও কেন্দ্রীয় সরকারকে শক্তিশালী হওয়া। মাননীয় মডারেটর লক্ষ্য করুন তারা বারবার বলেছে যে দুর্নীতির কথা। এখন আপনি লক্ষ্য করুন স্থানীয় সরকার সে জায়গায় জিরো টলারেন্স নীতি থাকলো, তাদের স্বচ্ছতা জবাবদিহিতা থাকলো, তারা বাজেটের সুষ্ঠু বন্টন করলো, কিন্তু আপনার কেন্দ্রীয় সরকারের যে জায়গাটি সেই কেন্দ্রীয় সরকারটি শক্তিশালী হলো না, তার স্বচ্ছতা জবাবদিহিতা থাকলো না। তাহলে অন্যান্য জায়গায় যদি দুর্নীতি করেও থাকে স্থানীয় সরকার তাহলে সেই জায়গাটির আসলে কি পরিকল্পনা নেওয়া হবে বা তার শাস্তির বিধানটি কি হবে এর কোনো উত্তর আমাদেরকে আজকে বিজ্ঞ পক্ষদল দিয়ে যায় না। মাননীয় মডারেটর লক্ষ্য করুন আমরা শুরু থেকেই বলেছি যে জাতীয় উন্নয়ন বলতে আমরা বোঝাই যে একটি মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন, জাতীয় আয় বৃদ্ধি হওয়ার জায়গাটি। তারা যতগুলো আজকে অর্থাৎ বিজ্ঞ প্রতিপক্ষ দল আজকে যতগুলো আমাদেরকে কাজ বলে গিয়েছেন প্রত্যেকটি হচ্ছে জনকল্যাণমূলক কাজ, কিন্তু এর মাধ্যমে আপনি কখনোই জনগণের যে জীবনের মান সেটির উন্নয়ন করতে পারেন না। জনগণের জীবনমান উন্নয়ন করার জন্য আপনাকে তার একটি উন্নত ব্যবস্থা দিতে হয়। সেই উন্নত ব্যবস্থা অর্থাৎ সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য যে কর্মসংস্থান অর্থাৎ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা এই কিংবা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি করা সেটি করে, বৈদেশিক ঋণ সহায়তা নিয়ে আসে, সেগুলো প্রত্যেকটি কাজই করে একটি শক্তিশালী স্থানীয় সরকার। তাই আমরা বলতে চাই যে শক্তিশালী কেন্দ্রীয় সরকারই হতে পারে জাতীয় উন্নয়নের চাবিকাঠি। ধন্যবাদ। প্রত্যেকের বক্তব্য শেষে এখন দুটি দলের দলনেতার যুক্তি খণ্ডনের পালা। প্রথমে আসছেন পক্ষ দলের দলনেতা সিফাত হোসেন। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আবার কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। একটি করে যুক্তি দিয়ে আসি। তিনি বললেন যে জাতীয় আয় বৃদ্ধি হবে কিভাবে। আমাদের আয়ের অনেক বড় অংশ রেমিটেন্স থেকে আসে। এখন আপনি ঢাকায় বসে চিন্তা করলেন যে আমি খাগড়াছড়িতেও একটা হইতেছে গার্মেন্টস ফ্যাক্টরি দিয়ে দিই, কিন্তু আপনি চিন্তা করলেন না যে খাগড়ার যে পরিবেশগত অবস্থান ওইখানে ওই গার্মেন্টস ফ্যাক্টরি দিলে অনেক বেশি খারাপ অবস্থা হবে। আপনাকে কি চিন্তা করতে হবে? আপনার খাগড়া যদি স্থানীয় সরকারের সাথে কথা বলে জানতে হবে যে ওইখানে জুম চাষের অনেকগুলো ফসল আছে যেগুলো ঢাকায় আনার জন্য রাস্তা দরকার, এর মাধ্যমে ওইখানে জাতীয় আয় বৃদ্ধি পাবে। এই যে সিদ্ধান্ত জেলা ভিত্তিক পরিবর্তন হয়, উপজেলা ভিত্তিক পরিবর্তন হয়, ইউনিয়ন ভিত্তিক পরিবর্তন হয়, কারণ প্রতিটি জেলার প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নের আয় বৃদ্ধির যে ফর্মুলা সেটি আলাদা। আপনি কেন্দ্রে বসে একটি ফর্মুলা দিয়ে 64 জেলা চালাতে পারবেন না, এই জন্য আপনার স্থানীয় সরকার ব্যবস্থাগুলো দরকার। এরপর তিনি বললেন যে সামাজিক নিরাপত্তার জায়গাগুলো, যে সামাজিক নিরাপত্তা বিধান আপনি কিভাবে করবেন। দেখুন বাংলাদেশের
প্রত্যেকটা জেলায় নিরাপত্তা ব্যবস্থা সেম না। আপনি ঢাকার নিরাপত্তা ব্যবস্থা আর ব্রাহ্মণবাড়িয়ার নিরাপত্তা ব্যবস্থাকে এক জায়গায় ফেলতে পারবেন না, কারণ ব্রাহ্মণবাড়িয়ার নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র আপনি পুলিশ দিয়ে ট্যাকেল দিতে পারবেন না। আপনার ওখানে দেখতে হবে যে যারা মধ্যস্থতাকারী তারা কারা, যারা ওই জিনিসগুলো নিরসন করতে পারে। আবার আপনি দেখতে পারবেন এমন এমন জেলা আছে যেখানে অনেক বেশি পরিমাণে হানাহানি হচ্ছে, ওই সকল জেলার সাথে যে সকল জেলায় হানাহানি হচ্ছে না তাদেরকে আপনি মিলাতে পারবেন না। তাহলে নিরাপত্তা বিধানের জন্য আপনার স্থানীয় সরকার ব্যবস্থাগুলো দরকার। এরপরে তারা বললেন যে দেখেন আপনার শাস্তির বিধানগুলো কি হবে, জবাবদিহিতাটা কেন স্থানীয় সরকারের বেশি কেন্দ্রীয় সরকারের চেয়ে, এটা আপনাকে বোঝাই। কেন্দ্রীয় সরকারে যারা আছে তাদেরকে আমি যদি তাদের সাথে কথা বলতে চাই অনেক বেশি সময় অনেক বেশি কাঠখড় পোড়াতে হবে, কিন্তু যাকে আমি আমার ভোট দিয়ে আমার এলাকায় চেয়ারম্যান নির্বাচন করেছি, মেম্বার নির্বাচন করেছি, তার সাথে আমার জবাবদিহিতাটা আরও বেশি পরিমাণে। কারণ আমরা দেখেছি ক্ষমতাসীন জায়গায় যেই থাকুক না কেন স্থানীয় সরকারে গেলে কিন্তু ভোল পাল্টে যায়। অনেক ক্ষমতাসীন সরকারের লোকও স্থানীয় সরকারের চেয়ারম্যান মেম্বার নির্বাচন জিততে পারে না, কারণ ওই ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে জবাবদিহিতাটা তাকে সরাসরি করতে হয়, যেখানে কেন্দ্র সরকারকে সরাসরি জবাবদিহিতাটা করতে হয় না। এবং একই সাথে ব্যবসাগত জায়গা থেকে আপনার জাতীয় আয়, সামাজিক নিরাপত্তা, শিক্ষা এবং সব জায়গায় আপনাকে স্থানীয় সরকারকে গুরুত্ব দিতে হবে, তাহলে মাপকাঠি আগে যাবে। ধন্যবাদ। এবার বিপক্ষ দলের দলনেতা সুমাইয়া আনোয়ার পূর্ণা। মাননীয় মডারেটর, ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আজকে বিজ্ঞ পক্ষ দল তারা আসলে বিতর্কের জায়গাটি আমাদের থেকে বুঝতে ভুল করেছে। আমরা প্রত্যেকবারই এসে বলে যাচ্ছি যে স্থানীয় সরকার বা শক্তিশালী স্থানীয় সরকার দরকার, কিন্তু সেই শক্তিশালী স্থানীয় সরকারটি তৈরি হবে যদি আপনার কেন্দ্রীয় সরকারটা শক্তিশালী থাকে, এবং তার ফলে ওই যে স্বচ্ছতা জবাবদিহিতার যে কথাটি তারা বলে যাচ্ছে সেটি আসলে যথাযথভাবে নিশ্চিত হবে ওই কেন্দ্রীয় সরকারটি যদি শক্তিশালী হয়। কারণ আপনি যে শক্তিশালী হিসেবে কাজ করতে পারছেন কি পারছেন না স্থানীয় পর্যায়ে, এবং সেটি না পারলে আপনার যে বিচারের আওতায় আনা বা আপনার জন্য যে শাস্তির বিধানটি আনা সেটি আপনার শক্তিশালী কেন্দ্রীয় সরকারটি করে। কখনো স্থানীয় সরকার নিজে একটি ভুল করলে তার নিজের শাস্তিটি সে নিজে দিয়ে দেয় না। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, তারা ট্যাক্সের কথাটি বলেছে যে ঢাকার ট্যাক্স আর রাজশাহীর ট্যাক্স আলাদা। হ্যাঁ মাননীয় মডারেটর, ট্যাক্সের জায়গাটি আলাদা, সেটি আমরাও বিশ্বাস করি এবং এই জায়গায় স্থানীয় সরকারের ভূমিকাটি আছে, কিন্তু কোন জায়গার কোন ট্যাক্সটি নির্ধারিত হবে এবং সেই নির্ধারণের পরে ওই বিলটি কিন্তু আপনাকে সংসদে যেই পাশ করতে হয়। আপনি স্থানীয় পর্যায়ে সিটি কর্পোরেশনে একটি নব্য সংসদ নির্বাচন করতে পারেন না যার মধ্যে আসলে আপনি ওখানে এই ধরনের বিলগুলো পাশ করেন। আপনি একটি প্রকল্প নেওয়ার পরেও আপনার হচ্ছে কেন্দ্রীয় সরকারের দিকে চেয়ে থাকতে হয় যে আপনার ওটার বাজেটটা আসবে কিনা। মাননীয় মডারেটর, আপনি লক্ষ্য করুন, যদি আমরা একটি সিনারিও কল্পনা করি মাননীয় মডারেটর, যেখানে ধরুন যে কেন্দ্রীয় সরকারটি অনেক বেশি শক্তিশালী কিন্তু স্থানীয় সরকারটি আসলে শক্তিশালী না, আপনি সেই জায়গা থেকেও জাতীয় উন্নয়নটি নিশ্চিত করতে পারবেন। কিন্তু আপনার কেন্দ্রীয় সরকারকে যদি আপনি শক্তিশালী না করেন, অন্যদিকে আপনি যদি শুধু স্থানীয় সরকারকে শক্তিশালী করেন, তাহলে কোনোভাবেই আপনার যে জাতীয় উন্নয়নটি সেটি নিশ্চিত হবে না। মাননীয় মডারেটর, তারা বললেন ব্রাহ্মণবাড়িয়ায় কী ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটি আসলে ওই জায়গার স্থানীয় সরকার নির্ধারণ করেন। আমরাও মাননীয় মডারেটর স্বীকার করি তাদের সাথে, কিন্তু সমস্যাটি হচ্ছে যে সেখানে যে সেনাবাহিনী মোতায়েন করতে হবে সেটি আসলে আপনি তো নিজে করতে পারবেন না, কারণ সেনাবাহিনী আপনারা আওতাভুক্ত না। তার জন্য আপনার কেন্দ্রীয় সরকারে যেতে হবে এবং কেন্দ্রীয় সরকার শক্তিশালী হলেই তা আপনাকে সেই সাপোর্টটি দিতে পারবে। তাই বিশ্বাস করি শক্তিশালী কেন্দ্রীয় সরকারই হতে পারে জাতীয় উন্নয়নের চাবিকাঠি। ধন্যবাদ। প্রিয় শ্রোতা দর্শক, জমজমাট বিতর্ক পর্ব শেষ। এখন আপনাদের শোনাবো আমাদের সম্মানিত 3 বিচারকের সংক্ষিপ্ত অভিমত। প্রথমে অনুরোধ করছি জনাব শাহানা আক্তার জাহানকে তার অভিমত উপস্থাপনের জন্য। ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। স্থানীয় সরকারের যে আমাদের যে ইউনিয়ন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এটা হচ্ছে গ্রামীণ যে স্থানীয় সরকার তার 3টে স্তর, আর হচ্ছে যে শহরের যেটা পৌরসভা এবং সিটি কর্পোরেশন। যদি আমরা এইভাবে দেখি তাহলে ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন এই 3টা যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বাংলাদেশ পুরো বাংলাদেশটা কোনো না কোনোভাবে 3টা প্রতিষ্ঠানের অধীনে। তো এখানে তোমরা কিছু কিছু ভুল ইনফরমেশন তোমাদের কাছে হয়তো এসেছে। সেটা একটা, যেমন যে ফেনীতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান কিন্তু বিলুপ্ত হয়নি। আমাদের যে সর্বশেষ টায়ার, সেই টায়ারটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, এবং ফেনী না সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদের এই টায়ারটা এখনও বর্তমান আছে। যেই সব চেয়ারম্যান পলাতক, শুধু সেই সব জায়গায় প্রশাসককে বসানো হয়েছে। তো এটা বাস্তবতা হচ্ছে এটা যে এখনই যদি কেন্দ্রীয় সরকার বলে যে যেমন করোনার সময় আমরা দেখেছি টিকা দিবে, হ্যাঁ,
একদিনে কত কোটি মানুষকে টিকা দিয়েছিল, সেই টিকার যে যখনই কোনো আইন হয়, যখন কোনো পরিকল্পনা হয়, তখন পরিকল্পনাগুলো থ্রো করা হয়, আসতে থাকে। আমাকে একজন দেয়, আমি আরেকজনকে দেয়, আরেকজনকে দেই, তাহলে সেটা কোথায় যায়? সেটা যে স্থানীয় সরকারে শেষ হয়, আর তারা কোথাও দিতে পারে না, তাদেরকে এটা কার্যকর করতে হয়। বাংলাদেশের যত পরিকল্পনা, যত উন্নয়ন কার্যক্রম সব যে শেষ হয় ওই স্থানীয় সরকারে। এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার, ইউনিয়ন পরিষদের মেম্বার, ওয়ার্ডের কাউন্সিলর এমন একজন ব্যক্তি যে ব্যক্তি ওই গ্রামের প্রত্যেকটা মানুষকে চেনে। আমাদের দেশের যে স্থানীয় সরকার চলছে, শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে, সেটা অনেকটা মিশ্রভাবে চলছে। ওই যে ইউনিয়ন পরিষদে যে 17টা ডিপার্টমেন্টের বসার কথা, তারা ওখানে রুম নিয়েছে, তাদের অফিস কক্ষ নিয়েছে, যা অধিকাংশ সময় তালা লাগানো থাকে। তাহলে স্থানীয় সরকার যে শক্তিশালী করা যদি হয়, তাহলে সে কৃষি, আমরা যেটা বলছিলাম যে কেউ বলেছো তোমাদের যে বর্ডার এলাকার স্থানীয় সরকার কি করে বর্ডার রক্ষা করবে। বর্ডার রক্ষা তো স্থানীয় সরকার করবে না, বর্ডার রক্ষা তো কেন্দ্রীয় সরকার করবে। স্থানীয় সরকার কেন শক্তিশালী হচ্ছে না, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের টাকার উপর নির্ভর করে। ওই টাকা দেয়, সঙ্গে শর্ত জুড়ে দেয়, ওই শর্তে যা থাকে তাই করতে হয়। কেন্দ্রীয় সরকার করে কি, ভাগ করে দিয়ে দেয় জনসংখ্যার ভিত্তিতে, যে কোনো বরাদ্দ জনসংখ্যা আয়তনের উপর ভাগ করে দিয়ে দেয়। যেভাবেই ভাগ করুক না কেন, কিছু না কিছু গ্যাপ থেকে যায়। তাইলে আমরা যদি এমন একটা সিস্টেম গড়ে তুলতে পারতাম যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের আয়ে নিজেরাই চলবে, এটাকে কিভাবে শক্তিশালী করা যায় সেটা সরকার চেষ্টা করছে, কিন্তু করে উঠতে পারছে না। এই যে মিশ্র যে আমাদের পদ্ধতিটার কারণে। যেমন আমাদের তো 2টা স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ, তারা তো ওভারল্যাপিং থাকে। উপজেলা পরিষদ পৌরসভা এবং ইউনিয়নের সাথে ওভারল্যাপিং হয়, আর জেলা পরিষদ কিসের হয়, পৌরসভা, উপজেলা এবং ইউনিয়নের সাথে ওভারল্যাপিং হয়। তাই এইসব নানা কারণে স্থানীয় সরকারকে আসলে ওইভাবে শক্তিশালী করা যাচ্ছে না। ধন্যবাদ সবাইকে। এবারে বলছেন জনাব মোহাম্মদ আজমাইনী আকিন সৃজন। অশেষ ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি আসলে বেশি কিছু বলতে চাচ্ছি না, তবে প্রথমত যেটা বলতে চাই যে পক্ষদল এবং বিপক্ষ দল উভয়ই অত্যন্ত সুন্দর বিতর্ক আমাদের সামনে উপস্থাপন করেছে। উভয়ের বিতর্কই ছিল তথ্যবহুল, যুক্তিখণ্ডন ছিল চমৎকার। তো দুটি কথা আসলে দুটি উদাহরণের মাধ্যমে একটু বলতে চাই যে আমার দৃষ্টিতে, আমি তো একজন শিক্ষক, তো আমার দৃষ্টিতে আসলে স্থানীয় সরকারটা কিভাবে হেল্প করে বা দেশ গঠনে কিভাবে ভূমিকা রাখতে পারে বা কতটা সক্রিয়, সেই ব্যাপারটা আমি দুটো উদাহরণের মাধ্যমে দেখি। একটা, আমি যে পারিপার্শ্বিক অবস্থানে বা আমি যে জায়গায় বিলং করি, যেমন আমি রুয়েটের শিক্ষক, সো রুয়েটের উদাহরণ দিয়ে আমি বলতে পারি যে আমাদের রুয়েটে টোটাল 14টা ডিপার্টমেন্ট, তার মধ্যে আমার ডিপার্টমেন্ট একটি ডিপার্টমেন্ট। সো সাপোজ আমার কোনো স্টুডেন্টদের যখন কোনো চাহিদা হয়, সাপোজ ল্যাবে যে সকল ইকুইপমেন্টস আছে লাইক কম্পিউটার আছে, সেগুলো ব্যাকডেটেড হয়ে গেছে, তো সেগুলো আপডেট করা প্রয়োজন। তারা যখন ভাইস চ্যান্সেলর মহোদয়ের কাছে যায়, যে বলে যে আমাদের তো ল্যাপটপগুলোর অবস্থা খারাপ, তো সেগুলো চেঞ্জ করা দরকার, তখন ওনার একটাই রিপ্লাই হয়, তোমরা ডিপার্টমেন্টের থ্রুতে আসো। কেন? কারণ সিএসসি ডিপার্টমেন্টের হেডের পজিশনে যিনি বসে আছেন, উনি সব থেকে ভালো জানেন যে সিএসসি ডিপার্টমেন্টে কোন ধরনের ইকুইপমেন্টসগুলো বেশি ভালো দরকার আর কি। তো যখন সেগুলো ঠিকঠাকভাবে দেওয়া হয়, ইকুইপমেন্টগুলো আসে, টেন্ডার হয়, দেন সেই প্রক্রিয়াতে সেগুলো আবার আসে। আবার যখন ইকুইপমেন্টগুলো আসে, সেগুলো সঠিকভাবে পর্যালোচনা করে, যেটাকে আমরা স্ক্রুটিনি বলি, সেটা করে কোন ল্যাবে কি পরিমাণ ইকুইপমেন্ট দেওয়া দরকার, সেটারও দায়িত্ব কিন্তু ওই সিএসসি বিভাগের বিভাগীয় প্রধানেরই। এইটা একটা। আর আরেকটা, এটা তো আমি ইয়ার থ্রুতে বললাম, বিশ্ববিদ্যালয়ের থ্রুতে। আরেকটা যেটা আমি দেখেছি, নিজের চোখে দেখা, সেটা হলো যখন আমাদের করোনা হলো, তখন সরকার থেকে অনুদান আসলো মেয়রের কাছে। আমি কাটাখালীর বাসিন্দা, সেইখানে তো সেখানে উনি যেটা করলেন যে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক একটা অনুদান দিয়ে দেওয়া হলো। আমাদের ওয়ার্ডে যেটা হয়েছিল, যিনি দায়িত্ব পেয়েছিলেন কাউন্সিলর, উনি বেসিক্যালি ওখানকার যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন 4-5 জনকে নিয়ে একটি কমিটি গঠন করে কারা আসলে বেশি ক্ষতিগ্রস্ত করোনার দ্বারা, তাদেরকে চিহ্নিত করে তাদের বাসায় অনুদানগুলো পৌঁছে দেওয়া হয়েছিল। কোনো ওয়ার্ডে কিন্তু সেরকম হয়নি। কোনো ওয়ার্ডে যেটা হয়েছে, বাড়ির আশেপাশে 20 জন বা 30 জনকে দিয়ে দেওয়া হয়েছে, অথবা পছন্দের মানুষদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে কিভাবে অনুদানটা আমি দেব, সেটা নির্ভর করছে যার দায়িত্বে এইটা আছে সেটার উপর। এবং এটার দ্বারা কিন্তু আমাদের যারা
জনগণ আছে তাদের জীবন হাইলি মানে এটার দ্বারা প্রভাবিত হয়, এটা আর কি। তো হ্যাঁ, এটাও সত্য যে কেন্দ্রীয় সরকারেরও যে নীতিগত যে সিদ্ধান্ত বা হচ্ছে যে সিদ্ধান্তগুলো, যে আইন বিষয়ক যে সিদ্ধান্তগুলো নিতে হয়, সেগুলো ব্যতীত স্থানীয় সরকারের জন্য কাজ করা অনেক কঠিন হয়ে পড়ে। কিন্তু স্থানীয় সরকার ব্যতীত মানে বাংলাদেশকে বা একটা দেশকে পরিচালনা করা সত্যই আসলে অসম্ভব প্রকৃতির। তো এটুকুই বলার ছিল। ধন্যবাদ সকলকে এত সুন্দর একটি বিতর্ক উপহার দেওয়ার জন্য। এবারে অনুরোধ করছি সম্মানিত বিচারক ও মডারেটর জনাব মোহাম্মদ মনিরুল হাসানকে। ধন্যবাদ উভয় দলকে। আমরা এতক্ষণ খুব জমজমাট এবং সুন্দর একটি বিতর্ক উপভোগ করলাম। আমাদের আজকের বিতর্কের বিষয় ছিল শক্তিশালী স্থানীয় সরকারই হতে পারে জাতীয় উন্নয়নের চাবিকাঠি। তোমরা একটি দল তোমরা শক্তিশালী স্থানীয় সরকারের পক্ষে বলেছ, আর একটি দল বলেছ যে না, জাতীয় উন্নয়নের পক্ষে, জাতীয় উন্নয়নের চাবিকাঠি হিসেবে স্থানীয় সরকার নয়, কেন্দ্রীয় সরকারই হচ্ছে চাবিকাঠি, মূল নিয়ামক হিসেবে কাজ করে। আসলে বিষয়টা এরকম যে একটি টেবিল হচ্ছে অর্থাৎ হচ্ছে সামগ্রিক একটা বিষয়, এর উপরে বা একটা চেয়ার, এটার উপরে একজন মানুষ বসবে, বাট এর যে 4টা পা থাকে, এই উপরের চেয়ারটি হচ্ছে কেন্দ্রীয় সরকার, আর নিচের দিকে যে 4টা পা থাকে ওটি হচ্ছে স্থানীয় সরকার। স্থানীয় সরকার যদি শক্তিশালী হয়, কেন্দ্রীয় সরকার শক্তিশালী হবে। আবার ভাইস ভার্সা হিসেবে কেন্দ্রীয় সরকার যদি সিদ্ধান্ত নেয়, অর্থাৎ সে যদি দুর্নীতিমুক্ত থেকে নির্লিপ্তভাবে সুন্দরভাবে যদি চায় যে আমি দেশের প্রতিটি সেক্টরে সুন্দরভাবে আমি আমার ফাংশন করব, তাহলে সেটা সেই সিদ্ধান্তটা কেন্দ্রীয় সরকার থেকে আসে। অর্থাৎ একটি ছাড়া আরেকটি বিষয়কে আমরা কল্পনা করতে পারি না, চিন্তা করতে পারি না, অর্থাৎ উভয়টির পরিপূরক। তো আজকের যে পক্ষ দল এবং বিপক্ষ দল হচ্ছে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিপক্ষ দল রাজশাহী কলেজ, তোমরা খুব সুন্দরভাবেই তোমাদের নিজেদের অবস্থানকে এস্টাবলিশ করার চেষ্টা করেছো এবং আমি মনে করি করতে পেরেছো। তবে সেমিফাইনাল রাউন্ড হিসেবে আজকে যেরকম ফাইটিং একটা এনভায়রনমেন্ট দরকার ছিল, বডি ল্যাঙ্গুয়েজের দরকার ছিল, সেটা আসলে প্রথম দিক থেকে আমি পাইনি। শেষের দিকে এসে হয়তোবা কিছুটা শুরু হয়েছে, বাট প্রথম দিকে মনে হয়েছিল যে না, এটা আসলে নকআউট পর্বের প্রথম কোনো রাউন্ড আমরা দেখছি। তো আমি আশা করেছিলাম আরেকটু শুরু থেকেই আরেকটু ফাইটিং হতো, এটাই আশা করেছিলাম, কিন্তু সেটা হয়নি। যাই হোক, শেষের দিকে এসে আমরা দেখেছি যে না, একটা বিতর্কের মঞ্চের মতো, একটা যুদ্ধক্ষেত্র, একটা ব্যাটল গ্রাউন্ডের মতো আমরা উপভোগ করেছি। তো সবসময় আমি যেটা বলে থাকি যে মূল্যায়নটাও হচ্ছে বিতর্কের একটা ইন্টেগ্রাল পার্ট। তো আজকে আমাদের দুজন বিজ্ঞ বিচারক তারা খুব সুন্দরভাবে কনস্ট্রাকটিভ ওয়েতে তোমাদের বিষয়টির মূল্যায়ন করেছেন। তো ফলাফল তৈরি করার আগে মডারেটর হিসেবে আমারও কিছু বলা উচিত আমি মনে করি। পক্ষ দল থেকে শুরু করি যে হ্যাঁ, তুমি পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে একটু নার্ভাসনেস তো কাজ করেই, এটা বিচারকরা কিন্তু কনসিডার করেন। তো কিন্তু প্রথম বক্তা হিসেবে আমরা সেটা মনে করিনি যে তুমি প্রথম বক্তা। তুমি খুব সুন্দর সাবলীলভাবে তোমার দলীয় অবস্থানকে তুমি এস্টাবলিশ করার চেষ্টা করেছো, তুমি সংজ্ঞায়ন দিয়েছো এবং বিষয় বিভাজন করেছো, এবং তুমি বলেছো যে সামাজিক নিরাপত্তা আসলে এক বিষয় নয়, এখানে হচ্ছে যে জাতীয় উন্নয়নটাই হচ্ছে ফ্যাক্টর, এবং সেক্ষেত্রে তুমি এস্টাবলিশ করেছো যে স্থানীয় সরকারই হচ্ছে এটার মূল চাবিকাঠি, অর্থাৎ একমাত্র নয়, মূল চাবিকাঠি, প্রধান চাবিকাঠি। তো বিভিন্ন জায়গা ভেদে, স্থান ভেদে বৈচিত্র্য থাকবে, বাট শক্তিশালী স্থানীয় সরকার ওই জায়গাকে কেন্দ্র করেই স্থানীয় সরকারটি গঠিত হবে। অর্থাৎ নারায়ণগঞ্জের যে অবস্থান, নারায়ণগঞ্জের যে আর্থসামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডল, এটির সাথে কিন্তু আমাদের যে হিল ট্র্যাক্স এরিয়া আছে সেখানকার আর্থসামাজিক প্রেক্ষাপট, জীবন আচরণ, জীবনধারা এবং অন্যান্য যে পরিমণ্ডল, এটির মধ্যে পার্থক্য থাকবে। তো আমাকে ওই পরিমণ্ডলকে বেস করে হচ্ছে আমাকে স্থানীয় সরকারকে স্টাবলিশ করতে, এবং তারাই সিদ্ধান্ত নেবে যে, অর্থাৎ হিল ট্র্যাক্স এরিয়া, বান্দরবান, খাগড়াছড়ি কিংবা রাঙামাটির যে স্থানীয় সরকার রয়েছে, তারা ওই স্থানকে বেস করে তারাই সিদ্ধান্ত নেবে ওই জায়গার বেটারমেন্ট কীভাবে হয়, বিভাগ কীভাবে ভালো করা যায়। ঠিক সেরকমভাবে নারায়ণগঞ্জ কিংবা অন্য জেলায় যারা রয়েছে, ওই এলাকার স্থানীয় সরকারই নিশ্চিত করবেন ওই এলাকার কি নিডস অ্যান্ড ডিমান্ড রয়েছে, সেই অনুযায়ী তারা ডিসিশন নেবেন। এটাই কি তুমি এস্টাবলিশ করার চেষ্টা করেছো বিভিন্ন সংজ্ঞান এবং যুক্তির মাধ্যমে। এবং তুমি এটাও বলেছো যে স্থানীয় সরকারের চাবিকাঠি এ কারণ স্থানীয় সরকার হচ্ছে স্থানীয় লোকজন অংশগ্রহণ করে থাকে। তো এটা তো বাইরে থেকে আসে না, কারণ স্থানীয় সরকারের যে নির্বাচনটি হয়ে থাকে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সেখানে হচ্ছে ওই এলাকার লোকজনই কিন্তু অংশগ্রহণ করে থাকে। সেক্ষেত্রে তারাই এটাকে ভালোভাবে উন্নয়ন করার জন্য যে সিদ্ধান্ত নিতে হয় সেটাই তারা নিতে পারবেন। এটাই তুমি এস্টাবলিশ করার চেষ্টা করেছো। তবে প্রথম বক্তা হিসেবে তোমার যুক্তি খণ্ডনের খুব বেশি সুযোগ ছিল না, তুমি জাস্ট তোমার দলীয় অবস্থানকে সংজ্ঞায়ন এবং উদাহরণের মাধ্যমে এস্টাবলিশ করেছো। দ্বিতীয় বক্তা এসে তুমি যুক্তি খণ্ডন দিয়ে শুরু করেছো,
এবং তুমি তোমার দলীয় যে অবস্থান সেটিকে প্রথম বক্তার সাথে কানেকশন রেখে লিঙ্ক আপ করে তুমি তোমার অবস্থানকে এস্টাবলিশ করেছো এবং তুমিও বলেছো যে একমাত্র স্থানীয় সরকার আসলে চাবিকাঠি, কিন্তু আমরা এটাকে একমাত্র বলছি না, প্রধানতম চাবিকাঠি। কারণ আরও অনেক প্রপঞ্চ, অনেক বিষয় রয়েছে। হ্যাঁ, এখানে কেন্দ্রীয় সরকার অস্তিত্ব রয়েছে, আরও অনেক বিষয় রয়েছে, বাট তোমার যে দলীয় অবস্থান প্রথম বক্তার সাথে লিঙ্ক আপ করে তুমি তোমার অবস্থানকে এস্টাবলিশ করার চেষ্টা করেছো। তুমি বলেছো যে 4578টি ইউনিয়ন পরিষদ যদি সৎ হয় তাহলে কেন্দ্রীয় সরকার সৎ হতে বাধ্য, এটি এস্টাবলিশ করার চেষ্টা করেছো। তবে তুমি তোমার বক্তব্যের মাঝখানে হঠাৎ করে মাননীয় স্পিকার বলেছো, এটা স্লিপ অফ টাং আমরা ধরে নিয়েছি, কারণ একবারই বলেছো। বাট ওভারঅল তোমার বক্তব্য ভালো ছিল, প্লাস বডি ল্যাঙ্গুয়েজ এবং আই কন্ট্যাক্ট সব কিছু মিলে তোমার বক্তব্য দিয়ে আসলে ফাইটিং যে ডিবেটের যে আবহ সেটি তৈরি হয়েছে। এরপরে তৃতীয় বক্তা, তুমি ভূমি অফিসের উদাহরণ দিয়েছো। দুর্নীতি, বিপক্ষ দলের মন খারাপের কিছু না, আমি আসছি তোমাদের দিকে, আমি জাস্ট ওদেরটা সিরিয়ালি বলছি। তৃতীয় বক্তা, তুমি ভূমি অফিসের উদাহরণ দিয়েছো এবং তুমি বলেছো যে স্থানীয় সরকার যদি দুর্নীতি মুক্তভাবে কাজ করে তাহলে কেন্দ্রীয় সরকার আসলে ভালো হতে বাধ্য, এবং সেখানে তুমি ফেনীর বন্যার একটা উদাহরণ দিয়েছো। সব কিছু মিলে হচ্ছে কয়েকটা উদাহরণ দিয়ে তুমি তোমার স্থানীয় সরকারকে এস্টাবলিশ করার চেষ্টা করেছো এবং দলীয় অবস্থানকে এস্টাবলিশ করার চেষ্টা করেছো। এখন যদি বিপক্ষ দলে আসি আমি, প্রথম বক্তা তুমি এসে তোমার দলীয় অবস্থানকে প্রথমেই সংজ্ঞায়ন করেছো এবং তুমি তোমার দলীয় অবস্থানকে নিশ্চিত করেছো যে তুমি বলতে চাচ্ছ স্থানীয় সরকার নয়, জাতীয় উন্নয়নের চাবিকাঠি হচ্ছে কেন্দ্রীয় সরকার, এবং কেন্দ্রীয় সরকারই পারে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে, নিশ্চিত করতে। এবং তুমি এখানে ই প্রত্যয়ের যে একটা অস্তিত্ব রয়েছে, আজকের বিতর্কে বিপক্ষ দলের প্রথম বক্তা এসে কিন্তু ই প্রত্যয়টিকে এস্টাবলিশ করেছে এবং বলেছে যে এই ই প্রত্যয় দিয়ে স্থানীয় সরকারই মানে হচ্ছে একমাত্র স্থানীয় সরকারকে বোঝানো হয়েছে। বাট আমরা বলতে যাচ্ছি স্থানীয় সরকার নয়, এখানে হচ্ছে আমাদের অবস্থান হলো কেন্দ্রীয় সরকার। হ্যাঁ, বিপক্ষ দল তারা যে কোনোভাবেই তাদের অবস্থানকে এস্টাবলিশ করতে পারে, কারণ এই জন্যই তো তারা বিপক্ষ দল। তারা যদি পক্ষ দলকে সাপোর্ট করে তাহলে তো তারা বিপক্ষ দল থাকলো না। সেই দিক থেকে আমি মনে করি বিপক্ষ দলের প্রথম বক্তা সফল। এবং তুমি এসে 3টি কারণ বলেছো স্থানীয় সরকার কেন ফেল করে, সেটা হচ্ছে যে তাদের পর্যাপ্ত অর্থ নাই, অর্থের যোগান নাই। দ্বিতীয়ত হচ্ছে স্থানীয় সরকার কিন্তু বিভিন্ন বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল, দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। এখন রাজনৈতিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে স্থানীয় সরকার আসলে বড় ধরনের কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে পারে না। এখন পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক কালচার রয়েছে সেখানে কিন্তু আমরা চাতক পাখির মতো কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের জন্যই বসে থাকি। হ্যাঁ, স্থানীয় সরকার লোকাল রেভিনিউ কিছুটা হলেও জেনারেট করে, বাট আমাদের এখানে স্থানীয় সরকার এক্সপার্ট রয়েছেন, ম্যাডাম অনেক দিন ধরেই এই অ্যাসাইনমেন্টটি দেখছেন, কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে যে বড় যে কোনো ধরনের উন্নয়ন প্রকল্পে স্থানীয় সরকারের বাজেট কিন্তু সাফিসিয়েন্ট না, তাদেরকে কেন্দ্রীয় সরকার থেকেই বাজেটটা নিয়ে আসতে হয়। এই বিষয়টা কিন্তু তোমরা এড়িয়ে গেছো, বাট এই বিষয়টার যুক্তিখণ্ডন পর্বে তোমরা কিন্তু সেটাকে অ্যান্সার করতে পারতে, যেখানে পক্ষদল তোমরা এই বিষয়টা এড়িয়ে গেছো, মানে নিজেদের দলীয় অবস্থান দুর্বল হয়ে যাবে এই কারণে এড়িয়ে গেছো, বুঝতে পেরেছি। তুমি সুন্দর করেই বলেছো যে 3টি বিষয়ের কারণে স্থানীয় সরকার শক্তিশালী না, কারণ জাতীয় উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের শক্তিশালী, কারণ এই যে 3টা ম্যাটার, 3টা ফ্যাক্টর বলেছো, এই 3টা ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট, যেটা স্থানীয় সরকারের হাতে নেই। এরপরে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা, তুমি সুন্দর করে বলেছো যে স্থানীয় সরকারের আয় দিয়ে তো জাতীয় উন্নয়ন সম্ভব নয়। আজকে পদ্মা ব্রিজ হয়েছে, রূপপুর পারমাণবিক, এই যে এক্সাম্পলগুলো এটা তোমরা দিতে পারতো, উভয় পক্ষই কিন্তু দিতে পারতো, এই এক্সাম্পলটা আসেই নেই কারো বক্তব্যে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে হয়েছে, একটা স্থান একটা জায়গায় হয়েছে, পদ্মা সেতু একটা জায়গায় হয়েছে, সেটা তো কোনো একটা উপজেলার আন্ডারে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা উপজেলার আন্ডারে, একটা স্থানীয় সরকারের আন্ডারে আছে। তারপরে হচ্ছে আমাদের যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে, পায়রা বন্দর আছে, এই যে মানে ডিপসি পোর্ট যেটা আছে, এরকম বড় বড় মেগা প্রজেক্টগুলি রয়েছে। কর্ণফুলী টানেল সেটা তো একটা স্থানীয় সরকারের সীমানার মধ্যে, তাহলে এই যে প্রজেক্টগুলি এটা কি স্থানীয় সরকারের টাকায় সম্ভব? ওরকম 10টা 15টা স্থানীয় সরকার বিক্রি করলেও তো একটা প্রজেক্টের সমান হবে না। দরকারই থাকছে না। হ্যাঁ, তো আমি প্রথমেই যেটা বলেছিলাম যে ম্যাডাম আমাকে সাপ্লিমেন্ট করলেন, থ্যাংক ইউ ম্যাডাম। আমি প্রথমেই যেটা বলেছিলাম যে একটা কিন্তু আরেকটার পরিপূরক, ভাইস ভার্সা, আমরা একটাকে ছাড়া আরেকটাকে চিন্তাও করতে পারি না। কিন্তু এখানে হচ্ছে যে তোমাদের যত বেশি উদাহরণ, যত বেশি যুক্তিখণ্ডন দিয়ে তোমরা অ্যাটাক করে যদি তোমরা তোমাদের অবস্থানকে এস্টাবলিশ করতে পারতে, বেশি বেশি উদাহরণ দিয়ে, তাহলে কিন্তু তোমাদের বক্তব্য সুন্দর হতো।
তো সেটাই তোমরা করেছো দ্বিতীয় বক্তা, যে স্থানীয় সরকারের আয় দিয়ে জাতীয় উন্নয়ন সম্ভব না। তুমি উদাহরণ দিলে একটু ভালো হতো, বাট তোমার অবস্থানটা আমরা বুঝতে পেরেছি। তৃতীয় বক্তা দলনেতা, তুমি এসে বলেছো যে বিভিন্ন রাষ্ট্রীয় অর্থাৎ জাতীয় যে ক্রাইসিস মোমেন্টে স্থানীয় সরকারের আসলে কোনো কিছু করার থাকে না। তুমি ফেনীর উদাহরণ দিয়েছো, বন্যার, যে সেখানে যখনই বন্যাটা হয়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ওই অঞ্চলে যে বন্যাটা হলো, তখন কিন্তু স্থানীয় সরকার তাদের ফাংশন বন্ধ হয়ে গিয়েছিল। কেন্দ্রীয়ভাবে কিন্তু সাহায্য চলে আসে, সেনাবাহিনী চলে আসছে, কেন্দ্রীয়ভাবে অনেক অ্যাক্টিভিটিস নেওয়া হয়েছিল। তো যখনই ক্রাইসিস মোমেন্ট, এটার মতোই বড় বড় যখন আমরা উন্নয়ন করব, তখন কিন্তু স্থানীয় সরকার অতটা অবদান রাখতে পারে না। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অবদানটাই হচ্ছে মুখ্য। কেন্দ্রীয় সরকার যখন সামনে এগিয়ে আসবে, তখনই সেটা সেই প্রজেক্টগুলি, উন্নয়নগুলি ফাংশন করবে। এরপরে তুমি বলেছো যে পক্ষদলের যুক্তিখণ্ডন করেছে, যে পক্ষদল জনকল্যাণের কথা বলেছে, অর্থাৎ তুমি তুমি সুন্দরভাবে যুক্তিখণ্ডন করেছো এবং তুমি বলেছো যে পক্ষদল যে উদাহরণগুলি দিয়েছে সেটি হচ্ছে জনকল্যাণ, উন্নয়ন নয়। এবং বিষয়টির আমাদের আজকের যে টপিক, শক্তিশালী স্থানীয় সরকারই হতে পারে জাতীয় উন্নয়নের চাবিকাঠি। জাতীয় উন্নয়ন, মাইন্ডেড, এটা খুবই ইম্পর্টেন্ট। জাতীয় মানে সামগ্রিক, সরকার স্থানীয়, কিন্তু উন্নয়নটা কিন্তু জাতীয়, স্থানীয় উন্নয়ন না। বিষয়টাকে কিন্তু তোমাদের একটু বুঝতে হবে। তো এই বিষয়টা তুমি বিপক্ষ দলের তৃতীয় বক্তা এসে ক্লিয়ার করেছে। আর এর আগে যে 5 জন ছিল ম্যাডাম, কেউ কিন্তু বলেনি যে জাতীয় উন্নয়ন, হ্যাঁ জাতীয় উন্নয়ন কি সেটা বলেছে, বাট এটা যে লিঙ্ক আপ করা স্থানীয় সরকারের অবদান জাতীয় উন্নয়নের ক্ষেত্রে, এটা কিন্তু সর্বশেষ বক্তা আজকের বিতর্কের, সে এসে এটা বলল। তো এই বিষয়টা, এই দিক থেকে তুমি তোমাদের দলীয় অবস্থান সেটিকে এস্টাবলিশ করেছো। এবং যুক্তিখণ্ডন পর্বে পক্ষ দলের দলনেতা, তুমি পাহাড়ি এলাকার যে গার্মেন্টস স্থাপনের বিষয়, সেটি তুমি উদাহরণ দিয়ে নিয়ে এসছো। খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছো, যে হ্যাঁ তোমার দলীয় যে অবস্থান ছিল সেটিকে তুমি একটা উদাহরণ দিয়ে যুক্তিখণ্ডনের মাধ্যমে ফাইনালি উপস্থাপন করার চেষ্টা করেছো, যে গার্মেন্টস স্থাপনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তো বুঝবে না ওই এলাকায় আমার গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করলে ভালো হবে না জুম চাষ করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে সেটা ওই এলাকার নেতৃবৃন্দ, ওই এলাকার যারা সরকারে রয়েছেন, দায়িত্বে রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন, তারাই বুঝবেন ওখানে কি এস্টাবলিশ করলে ভালো হবে। এটা বলে এই উদাহরণটি দিয়ে তুমি পুনরায় তোমার দলীয় অবস্থানকে সুসংহত করেছো। এবং বিপক্ষ দলের দলনেতা যুক্তিখণ্ডন পর্বে এসে তুমি সর্বশেষে এমনভাবে বলেছো যে পক্ষ দল আসলে আমাদের অবস্থান বুঝতে ভুল করেছেন। তো হচ্ছে যে এমন একটা সময় তুমি এসে বলেছো যে পক্ষ দল কিন্তু তোমার এই বক্তব্যের খণ্ডন করার মতো সময় তাদের হাতে নাই। তো যাই হোক, তুমি এক্সপার্ট বিতার্কিক হিসেবে তুমি এই পয়েন্টটা এখানে দিয়েছো, যেন ওদের তো সুযোগ নাই আমি বলে যাই ইচ্ছা মতো। তারপরে তুমি বলেছো যে নিজের শাস্তি তো নিজে দেয়া যায় না দুর্নীতি করলে, এই উদাহরণটা খুব সুন্দর দিয়েছো। কারণ স্থানীয় সরকার যখন অন্যায় করবে, স্থানীয় সরকারকে তো সে তো নিজের শাস্তি নিজে দিতে পারবে না, তাকে তো কেন্দ্রীয় সরকারই শাস্তি দেবে, তাই তো? তো সেক্ষেত্রে অন্যায় যদি করে, অন্যায়ের শাস্তি দেওয়া এটা হচ্ছে উন্নয়নের একটা ফাংশন, উন্নয়নের একটা কাজ। উন্নয়নের অনেকগুলি কাজের মধ্যে একটা কাজ, যে অন্যায় যে করবে, দুর্নীতি যে করবে, সেই দুর্নীতি রোধ করার জন্য পদক্ষেপ নিতে হবে। তো নিজের ভুল তো নিজের শাস্তি দেওয়া যায় না, নিজের অন্যায় শাস্তি দেওয়া যায় না, সেটা তুমি দলনেতা বলেছো বিপক্ষ দলের। তুমি আরেকটা বলেছো যে স্থানীয় সরকার, স্থানীয় পর্যায়ে যে এস্টাবলিশমেন্টগুলি হয় সেটি আসলে স্থানীয় সরকারের সিদ্ধান্ত না, এটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। অর্থাৎ ওই যে গার্মেন্টস বা আমরা যাই এস্টাবলিশ করি না কেন, এটা কিন্তু স্থানীয় সরকার সিদ্ধান্ত নেয় না। বড় ধরনের প্রজেক্ট যদি হয়, যদি স্থানীয় সরকারের আয় দিয়েও যদি আমরা কোনো কিছু এস্টাবলিশ করি, কোনো স্থাপনা তৈরি করি বা কোনো সেট আপ তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুমোদন লাগে। তো এইটা তুমি সর্বশেষ এস্টাবলিশ করার চেষ্টা করেছো, সব মিলে তোমার দলীয় অবস্থানকে সুসংহত করেছো এবং দলীয় অবস্থানকে ক্লিয়ার করেছো। তো যাই হোক, প্রিয় বিতার্কিক বৃন্দ, খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আজকে। আমাদের 3 জন আমরা যে বিচারক রয়েছি, আমরা আসলে বুঝতে পারছি না কাকে রেখে কাকে নাম্বার দিব বা কী করবো জানি না। এখানে আমাদের নাম্বার রেজাল্ট শিট তৈরি হয়ে গেছে। তো যারা আজকে জয়ী হবে, আজকে হচ্ছে সেমিফাইনাল রাউন্ড। এই যে পুরো 1 বছর আমরা ডিবেট করলাম, 23-24 সেশন, তো আজকে হচ্ছে সেমিফাইনাল রাউন্ডের দ্বিতীয় পর্ব। আজকে যারা জয়ী হবে তারা চলে যাবে ফাইনাল রাউন্ডে। আমাদের প্রথম সেমিফাইনালে অলরেডি আমরা একটা দল পেয়ে গেছি। আজকে যারা ফাইনাল রাউন্ডে যাবে তাদের জন্য শুভকামনা থাকলো, তোমরা সুন্দরভাবে বিতর্ক করবে। আর যারা বিজয়ী হতে পারলে না, বিজিত হবে, তাদের জন্য শুভকামনা থাকলো। তোমরা এখানেই থেমে থাকা নয়, পরবর্তী যে মঞ্চগুলি থাকবে, শুধু বিতর্ক না, যে কোনো মঞ্চে তোমরা নিজেদেরকে সুন্দরভাবে, নিজেদের যে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি ছিল এগুলি শুধু নিজেদেরকে এস্টাবলিশ করার চেষ্টা করবে এবং এস্টাবলিশ করতে পারবে, আমি আশা করছি। প্রিয় বিতর্কিক বৃন্দ,
অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, অবশেষে আমাদের কাছে মূল্যায়নপত্র অর্থাৎ রেজাল্ট শিট চলে এসছে। এই পর্যায়ে বিজয়ী দলের নাম ঘোষণা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত বিচারক শাহানা ম্যাডামকে। বিজয়ী দল যে পক্ষের দল, সেই দল জিতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। অভিনন্দন। এই পর্যায়ে শ্রেষ্ঠ বক্তার নাম ঘোষণা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের আরেকজন বিজ্ঞ বিচারক সৃজন ভাইকে। আজকের বিতর্কের শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন পক্ষ দলের দ্বিতীয় বক্তা মিশাদ ইসলাম। অভিনন্দন বিজয়ী ও বিজিত আজকের বিতর্কে অংশ নেওয়া দুটি দলকে। সম্মানিত বিচারক, প্রযোজক, সেই সাথে শ্রোতাবন্ধু, আপনারা এতক্ষণ অনুষ্ঠানটি উপভোগ করলেন, ধন্যবাদ আপনাদেরও। শ্রোতা, আমাদের আগামী বিতর্ক অনুষ্ঠানটি হবে চূড়ান্ত পর্ব। ফাইনালে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি লড়বে আজকের বিজয়ী দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে। সেই অনুষ্ঠান শোনার এবং দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ভালো থাকবেন, খোদা হাফেজ।